This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। আর আপনারা জানেন ব্রেকলেস বুলেটিন, যেখানে একের পর এক গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি আমরা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য, তিনি যা করেছেন ঠিক করেছেন, কোনো অন্যায় করেননি। আইপ্যাকের অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির সময় চলে যাওয়া প্রসঙ্গে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মরক্ষার অধিকার আছে, চোরের মতো কেন এসেছিল? এসআইআর ডেটা তুলে নিয়ে যাচ্ছিল, অভিযোগ তৃণমূল নেত্রী। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো। বাকি কিছু রেখেছো? প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি, যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? এজেন্সির সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর তুমুল সংঘাত, এবং সেই সংঘাত প্রসঙ্গে আসেনি পথেও নেমেছিলেন, প্রতিবাদ মিছিল করেছিলেন, এবং তারপর তিনি যা বললেন, তিনি যা করেছেন ঠিক করেছেন, কোনো অন্যায় করেননি। আইপ্যাকের অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির সময় চলে যাওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মরক্ষার অধিকার আছে, চোরের মতো কেন এসেছিল? এসআইআর এর ডেটা তুলে নিয়ে যাচ্ছিল, এই অভিযোগ তৃণমূল নেত্রীর। আপনারা জানেন গতকাল গোটা বিষয়টা স্পষ্ট হয়েছে, আমরা টান উত্তেজনা দেখতে পাই যখন আমরা জানি যে আইপ্যাকের অফিসে তার আগে প্রতীক জৈন, অর্থাৎ আইপ্যাকের যিনি কর্ণধার, তার বাড়িতে পৌঁছে গেছিল ইডির টিম, এবং তারপরেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই সংঘাত শুরু হয় এজেন্সি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের, এজেন্সি বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার প্রতিবাদে তিনি আজ পথে নামেন এবং বক্তব্য যা রাখলেন, তিনি বললেন তিনি যা করেছেন ঠিকই করেছেন। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো অন্যায় করিনি। আইপ্যাকের অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির সময় চলে যাওয়া প্রসঙ্গে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে সংঘাত, এই সংঘাতের মধ্যে আরো একবার সেই চেনা স্লোগান, খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই স্লোগান দিতে তাকে বলতে শোনা গেল খেলা হবে। বিজেপির বিদায় ঘন্টা বেজেছে, পাড়ায় পাড়ায় বিজেপির মৃত্যু ঘন্টা বাজানোর ডাক দিলেন মুখ্যমন্ত্রী। আগামী দিন হবে খেলা, ফাটাফাটি খেলা, দারুণ অগ্নিবাণের বজ্রকণ্ঠের খেলা, অগ্নিবীণার খেলা, গীতবিতানের খেলা, গীতাঞ্জলির খেলা, একতারার খেলা, ধামসামাদলের খেলা, গান করার বেলা, ফুটবলের খেলা, অলিম্পিকের খেলা, আইএসএল এর খেলা, আইপিএল এর খেলা, সাঁতার কাটার খেলা, মাছ ধরার খেলা, ধান পোতার খেলা। আর তোমাদের জন্য কাঁদবে বেলা। বিদায় আসন্ন, বিদায় ঘন্টা বাজছে, পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির, পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন। মুখ্যমন্ত্রী খেলা হবে স্লোগান শোনালাম আপনাদেরকে, অন্যদিকে বিজেপি তারা কি চুপ করে বসে না? ইডির থেকে নথি ছিনে নেওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভে বিজেপি ধর্মতলা, একদম হার্ট অফ দ্য সিটিতে আমরা দেখলাম তারা বিক্ষোভে নামলেন। অভিযোগ, প্রতিবাদের পথে বিজেপি, ধর্মতলায় বিক্ষোভ, ধর্মতলা হয়ে হাজরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের দিকে চোর স্লোগান বিজেপি কর্মীদের।
যেভাবে তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে পালিয়েছেন, আজকে আমরা এইখানে আন্দোলন করছি। দরকার পড়লে কালীঘাটেও যাব আমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিদি যা অত্যাচার করছে, আমরা পুরো গাড়ি বেলানে যা অত্যাচার করছে, ধানের বাইরে প্রচুর দিদি অত্যাচার করছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপির যারা সমর্থক তারা কিন্তু ধর্মতলা মোড় পুরো অবরুদ্ধ করে দিয়েছে। একাধিক সমর্থক তারা ধর্মতলা মোড়ে যে গাড়ি রয়েছে সেই গাড়ির ওপর কেউ না কেউ উঠে পড়েছে। দেখা যাচ্ছে যে একেবারে বিজেপির পতাকা নিয়ে তারা আপনাদের আজকের এখানে এই বিক্ষোভ কর্মসূচি কারণ কি? আজকে দেখা যাচ্ছে সরকারি নথি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে পালাচ্ছে। আজকে লজ্জার ব্যাপার। কতক্ষণ চালাবেন এই কর্মসূচি? এই কর্মসূচি সারা বাংলা জুড়ে ওরা চুরি করে চুরি করে নিজের বস্তা রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেসে গেছে। যেমন দেখালাম আমার চিত্র সাংবাদিক অমিত, অন্যদিকে মূলত দেখানোর চেষ্টা করছে যে একেবারে আরো একটা বাস তোমাকে দেখাবো যে আরো একজন সমর্থক তারা কিন্তু বাসের উপর দাঁড়িয়ে পড়েছে। অন্যদিকে কিন্তু যে টায়ার সেই টায়ার জ্বালানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 355 করা হোক এই রাজ্যে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি জায়গায় চুরি করছেন, লাস্টে ফাইল চুরিও করছেন। আমার কথা হলো একটাই যে পশ্চিমবাংলার পুলিশের ক্ষমতাটা যেভাবে মুখ্যমন্ত্রীর কাছে কেড়ে নেওয়া উচিত। এসআইআর এর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ। ঘটনা ঘটেছে চকপাড়ায়, লিলুয়ার চকপাড়ায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল। শুক্রবার সপরিবার শুনানির জন্য কোনো বিডিও অফিসে যান মদন ঘোষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোয় মাথা ঘুরে পড়ে যান বছর 65 বৃদ্ধ। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। তড়িঘড়ি তাকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার খোঁজ খবর নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিন্তা করছিল কি করবে, ভাড়া থাকি, কোথায় যাব না যাব, কি করব। 1 মাস থেকে কাগজপত্র সব রেডি করছে। আজকেও কাগজপত্র রেডি করে দাঁড়িয়ে আছে লাইনে, বলছে আমার চিন্তা হচ্ছে কি করব। আমি বলছি চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু চা খেয়ে আসো। ব্যাস এই বলেছি, ওখানে পরেই সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কারিহারিয়ে গেছে যে কি করবে না করবে, যদি ক্যান্সেল করে অন্য কোথাও পাঠিয়ে দেয়, কোনো ক্যাম্পে নিয়ে চলে যায়। সব ছিল, তার সত্ত্বেও দেখেছে, ভোট দিয়েছে, সব আছে আমাদের, তার সত্ত্বেও আমাদের ডেকেছে। সবাইকে ডেকে। এদিকে বাসন্তীতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন কার্তিক মহারাজ। বাসন্তী চুলাখালীতে তার সভা ছিল এবং সেই সভায় যোগ দিতে যাওয়ার পথেই বিক্ষোভের মুখে পড়েন কার্তিক মহারাজ। গাড়ির সামনে বসে পড়েন তৃণমূলের মহিলা সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কার্তিক মহারাজের অনুগামীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের বচসা বাঁধে। বিক্ষোভকারীদের হাত ধরে প্লাকার্ড কেড়ে নেয় কার্তিক মহারাজের অনুগামীরা। তৃণমূল কর্মীদের অভিযোগ, কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, তাই তারা বিক্ষোভ করছে। আদালতে ফের ধাক্কা শতদ্রু দত্তের। যুবভারতী কাণ্ডে শতদ্রু দত্তের জামিনের আর্জি খারিজ, এমনটাই জানা যাচ্ছে। জামিনের আর্জি খারিজ করল বিধাননগর মহকুমা আদালত। 17 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বিচারকের। স্টেডিয়ামের ভিতরে 1,41,00,000 টাকার সম্পত্তির ক্ষতির হিসাব দিয়েছেন সরকারি আইনজীবী। পাশাপাশি জেলাশাসক মারফত টিকিট বিক্রির টাকা ফেরতেরও আবেদন জানানো হয়েছে। টিকিট বিক্রি বাবদ শতদ্রু দত্তর দুটি অ্যাকাউন্টে 21,94,00,000 টাকা জমা হয়েছিল। সেই অ্যাকাউন্ট থেকে শতদ্রুর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় 10 কোটি টাকা। ইতিমধ্যেই টাকা ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন 1,329 জন দর্শক, যার মধ্যে 108 জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।